অঞ্জলি দেবী তার একমাত্র ছেলে রমেশ আর বৌমা রূপালীকে নিয়ে ছোট এক গ্রামে বসবাস করে। দিনমজুরের কাজ করে রমেশ সংসারের ভার টানে, কিন্তু শীতের কারণে কোথাও কোনো দিনমজুরের কাজ পাচ্ছিল না। সকলের দূরে দূরে কাজের সন্ধান করেও শেষমেশ রমেশকে খালি হাতেই বাড়ি ফিরতে হতো। আর এটাই ছিল রোজের ব্যবসা। মন খারাপ করে রোজ বাড়ি ফেরা দেখে অঞ্জলি দেবী আর রূপালী রমেশকে অনেক বোঝাবার চেষ্টা করেন। বাবা রমেশ, তুই চিন্তা করিস না, ঈশ্বর একদিন না একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। ঈশ্বর যে কেন এই গরিবদের দিকে এত দেরি করে মুখ তুলে তাকায় কে জানে। হে ঈশ্বর, তুমি আমাদের সবকিছুই তো দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও কেন আমাদের ভাগ্যতে তালা মেরে রেখেছো বলো তো। মা, ওরকম বললে কি আর হবে? ওরকম বললে কি আর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকাবেন? আমার বিশ্বাস একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া রমেশ, তুমি এত ভেঙে পড়ো না তো। দেখবে একদিন তুমি একটা ঠিক কাজ পেয়ে যাবে, আর আমাদের খাবার দাবারের কোনোই অসুবিধা হবে না। মা, আমি বলি তো শীতকাল পড়ে গেল, বাইরেতে তেমন লোকজনও থাকে না, আর ভালো কাজও পাওয়া যাচ্ছে না। এই সময় এই গরিবদের পেট চালানোই মুশকিল হয়ে পড়েছে। তাহলে আমি বলি কি, তুই এক কাজ কর বাবা, তুই বরং কোনো এক মালিকের কাছে যা। ইট খোলার মালিক হোক বা কোনো বাড়ির মালিক, যদি তোকে রাজমিস্ত্রিরও কাজে নেয় না তাহলেও ভালো হবে। বা তুই যদি ইট খোলার কাজেতেই ইট তৈরির কাজ পেয়ে যাস তাহলেও একটু ভালো হবে। মা, আমি সব জায়গায় চেষ্টা করে দেখেছি, সব জায়গায় চেষ্টা করার পরই তো হার মেনেছি। না হলে কি আমি এইভাবে এখন বসে থাকতাম? এমনিতেই তো কাজ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তুমি তাও যদিও বলছো, আমি কালকে এক মালিকের কাছে গিয়ে দেখবো তার কাছে কোনো কাজ পায় নাকি। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা এখন বাদ দাও। রমেশ, আমি খাবার বেড়ে দিচ্ছি, মা আসুন বসে পড়ুন। এই 4টে মাত্র রুটি রয়েছে, দুটো মাকে দিই আর দুটো রমেশকে দিই, আমি না খেলেও চলবে। এই বলে রূপালী শাশুড়ি মায়ের প্লেটে দুটো রুটি দেয় আর রমেশের প্লেটে দুটো দেয়। তাদের দুজনকে খাবার দিয়ে রূপালী তাদের সামনে বসে থাকে। রূপালী খাবার খায় না, সেটা দেখে তার শাশুড়ি মা বলে, কি গো বৌমা, তোমার খাবার কোথায় গেল? তোমার কি খিদে পাচ্ছে না? দেখো, একই শীতকাল, তার উপর যদি না খাও তাহলে তোমার আরো কষ্ট হবে। দেখতেই তো পারছো, বাড়ির চারদিক দিয়ে হু হু করে বাতাস বইছে, আর বাতাসগুলো গায়েতে কেমন ছুঁচের মতো এসে পড়ছে। গায়ে কিছু না থাকলেও পেটে অন্তত যদি কিছু একটু খাবার থাকে তাহলে কষ্টটা একটু কম হবে। হ্যাঁ মা, সবই জানি, আপনি খেয়ে নিন, আমি একটু পরে খাবো। বৌমা, আমি কি আর জানি না ভেবেছো? এই নাও, তুমি একটা খাও আর আমি একটা রুটি খাচ্ছি। আমি সবই জানি, বাড়িতে আর আটা ময়দা বলতে কিছুই নেই, রেশনপত্র তো কবেই শেষ হয়ে গেছে। তুমি প্রতিবেশীর কাছ থেকে দুটো আটা চেয়ে নিয়ে এসেছো, আর সেই আটা দিয়েই 4টে রুটি হয়েছে। তুমি কি ভেবেছো মা, আমি কিচ্ছু জানি না? মা, আমি তো আপনাকে বলিনি এই কারণেই, কারণ আমি জানি আপনি যদি এইসব কিছু শোনেন তাহলে আরো বেশি চিন্তা ভাবনায় পড়ে যাবেন। তখন আপনাকে নিয়ে আবার কোথায় দৌড়াদৌড়ি করবো বলুন তো? হ্যাঁ, কি তো হাতে টাকা পয়সা কিছুই নেই, তাই আমি এ কথা আপনার কাছে লুকিয়েই রেখেছিলাম। কিন্তু আপনি যেহেতু সবই জানেন তাহলে আর কি বা লুকাবো। হ্যাঁ বৌমা, চিন্তা তো এখন করছি, কিন্তু চিন্তা করে আর কি লাভ বলো তো? যা করার আমাদেরকেই করতে হবে, এই পরিস্থিতির সঙ্গে আমাদেরকেই লড়াই করতে হবে। এই নাও মা, তুমি একটা খাও আর আমি একটা খাচ্ছি। এই বলে অঞ্জলি দেবী বৌমাকে একটা রুটি দিয়ে দেয়। তখন তারা তিনজনে মিলে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত যত বাড়ে ঠান্ডা আরো বাড়তে থাকে, তার উপর বরফ পড়তে থাকে। রাত্রিবেলা কনকনে ঠান্ডার কারণে তাদের তিনজনের কারোরই ঘুম হয় না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা তিনজনে যে যার কাজে লেগে পড়ে। রমেশ আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কাজের সন্ধানে বেরিয়ে এখানে ওখানে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। এরপর রমেশ যখন সন্ধ্যাবেলা মন খারাপ করে বাড়িতে ফিরছিল, তখন সে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করছিল। কি জানি মা আর রূপাকে কি খাওয়াবো? এত দারিদ্র আর এত কষ্ট কেন দিচ্ছ ওপরওয়ালা? আমি কি এমন দোষ করেছি তুমি আমাদের দিকে তাকাচ্ছ না? এত কাজ খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। একটা অন্তত কাজ জোগাড় করে দাও ওপরওয়ালা, বাড়িটাকেও আবার মেরামত করতে হবে, না হলে এই শীতে রাত কাটানো অসম্ভব হয়ে পড়ে। চোখের পাতা বন্ধ করার পরেই যেন ঠান্ডা আঁকড়ে ধরে। এভাবেই ভাবনা চিন্তা করতে করতে রমেশ কখন যে রাস্তার মধ্যিখানে চলে এসেছে সে নিজেও টের পায় না। পিছন থেকে এক ভ্যান চালক তাকে ধাক্কা দিতে দিতে রয়ে যায়। ভ্যানওয়ালা নেমে রমেশের সামনে আসে আর বলে, কি ব্যাপার দাদা, তুমি এত চিন্তার মধ্যে রয়েছো? আমার নাম অবিনাশ, আমি কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তুমি কোনো সাড়াই দিচ্ছ না, তাই তো আমাকে গাড়ি থেকে নেমে আসতে হলো। তুমি তো রাস্তার একদম মাঝখান দিয়ে হাঁটছো,
কেউ কোনো মুহূর্তে তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যেতে পারে। দাদা আসলে আমি বুঝতে পারিনি, আমি একটু অন্য কথা চিন্তা করছিলাম তো, আর জানি না আমার সঙ্গে এক্ষুনি কি হয়েছে। আমি চলে গেলে আমার মা বউদের কে দেখবে? আচ্ছা, কি হয়েছে আমাকে খুলে বলো দেখি, আমি তোমার সাহায্য করতে পারি নাকি। আসলে আর কি আর বলবো, দেখো না দিন মজুরে কাজ করে সংসার চালায়, কিন্তু এই শীতের কারণে সব কাজই তো বন্ধ, কোথাও কোনো কাজও পাচ্ছি না। সারাদিন কাজ খোঁজ করে করে শেষে সন্ধ্যার সময় মন খারাপ করে বাড়ি ফিরতে হয়। মায়ের জন্য সোয়েটার চাদর কিছুই কিনতে পারছি না, বইয়ের জন্য তো কিছু কিনতে পারছি না, আর নিজেকে এই ঠান্ডায় থরথর করে কাঁপতে হয়। যদি কোথাও একটা কাজ পেয়ে যেতাম তাহলে আর এরকম দিন দেখতে হতো না। দাদা, আমি বলি কি, এই গ্রামে কোনো কাজ নেই, তার চেয়ে বরং তুমি শহরে চলে যাও। শহরে বড় বড় ফ্যাক্টরি, ওখানে হারাক কোম্পানি আছে, তুমি নিশ্চয়ই কোনো একটা কাজ পেয়ে যাবে। কিন্তু দাদা শহরে যেতে গেলেও তো টাকা লাগবে, আর সে টাকাও তো আমার কাছে নেই। তুমি কি জানো আমার সংসারের অবস্থা, কত টাকা খরচ? আমার মা বউ সবাই শুকিয়ে আছে, ওদের মুখে এক টুকরো অন্ন তুলে দেওয়ার ক্ষমতা নেই, আর শহরে যাওয়ার মতো টাকা কোথায় পাবো? আরে বাবা, এত চিন্তা করার কি আছে, আমি তোমাকে টাকা দেব, তুমি ওই টাকা দিয়ে শহরে যাবে। যদি তুমি ওখানে ভালো একটা কাজ পেয়ে যাও, তারপরে যখন তুমি বাড়ি আসবে তখন আমার নয় টাকাটা দিয়ে দেবে। সত্যি তুমি আমাকে টাকা দেবে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকাল এরকম মানুষ পাওয়াই অনেক কঠিন, তোমাদের মতো মানুষ এখনো আছে বলে তো এই পৃথিবীটা এখনো ভালোভাবে চলছে। এই বলে রমেশ চুপ করে যায়। তারপর অবিনাশ তার পকেট থেকে কিছু টাকা বার করে দেয়। সেই টাকা নিয়ে রমেশ খুশি মনে বাড়ির দিকে এগিয়ে আসে। বাড়িতে আসার পর রমেশ অঞ্জলি দেবী আর রূপালীকে সমস্ত ঘটনা খুলে বলে। মা, কালকে আমি সকালবেলা উঠে বাড়িটা যেমন হোক করে মেরামত করে দেব, তারপর না হলে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেব। আর তুমি আর রূপালী ভালোভাবে থেকো, আমি ওখান থেকে তোমাদের জন্য টাকা পাঠাবো। তার এই কথা শুনে সকলেই খুব খুশি হয়ে যায়। তারপর অঞ্জলি দেবী বলে, কিন্তু বাবা, তুই যদি চলে যাস তাহলে এখানে আমরা কোথায় থাকবো? দেখতেই তো পাচ্ছিস বাড়ির এই অবস্থা। তুই কি আমাদের বাড়িটা মেরামত করে দিতে পারবি না? এখানে আমাদের নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজের যত্ন নিও, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো, আর হ্যাঁ, আমাদের যেন ভুলে যেও না। সেদিন তারা খাবার না খেয়েই তিনজন মিলে ঘুমিয়ে পড়ে। কিন্তু কনকনে শীতের রাতে তাদের চোখে ঘুম ছিল না, কারণ বাড়িটা পুরোপুরি ফাঁকা, ধু ধু করছিল। এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা রমেশ যেমন তেমন করে বাড়িটাকে একটু মেরামত করে ফেলে। এরপর সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে তারা শাশুড়ি বৌমা ছেলেকে বিদায় জানায়, তারপর নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু রমেশের কোনো পাত্তা ছিল না। টাকা পাঠানো তো দূরের কথা, তার কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এদিকে তারা শাশুড়ি বৌমার কতদিনই বা না খেয়ে থাকবে, তাই তারা দুজনে মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। বৌমা, এতদিন হয়ে গেল, আমাদের আর বসে থেকে লাভ নেই মা, চলো আমরাও বেরিয়ে পড়ি কাজের সন্ধানে, না হলে যে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমি ভাবছি একটা লেপের ফ্যাক্টরিতে যাব, যেখানে অনেক লেপ তৈরি হয়, কারণ এই শীতের সাথে তো হচ্ছে লেপই, সকলেই লেপ কিনবে, তাই এখন লেপের ব্যবসা অনেক হবে। একটা ফ্যাক্টরিতে গেলে ওখানে আমরা কাজ ঠিক পেয়ে যাব। রূপালীর কথা তার শাশুড়ি মার ঠিক বলেই মনে হয়। তখন তারা দুজন মিলে একটা লেপের ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে চারপাশে দেখে অনেক লেপ তৈরি হচ্ছে। তারা দুজনে মিলে যখন কাজের কথা বলে, তখন ম্যানেজার বাবু বলে, দেখো, আমাদের এখানে তো সকলেই কাজে ফিরে এসেছে, আর যদি কোনো ফাঁকা থাকে তা আপনাকে আমি খবর দেব। আপনারা এখন যেতে পারেন, আসলে আমাদের এখানে এখন কোনো ফাঁকা নেই। ম্যানেজার বাবুর মুখের এই কথা শুনে তারা সেখান থেকে মন খারাপ করেই বাইরে চলে আসে। বাইরে এসে দেখে এক জায়গায় অনেক খারাপ তুলো জড়ো করা রয়েছে। সেগুলো দেখে রূপালী ম্যানেজার বাবুকে বলে, বলছি ম্যানেজার বাবু, এগুলো কি আপনারা নেবেন? আর মানে এগুলো খারাপ তুলো তো, তাই বলছিলাম আর কি। না না, আমরা এখন এগুলো নেব না, এক্ষুনি লরি আসবে আর লরি করে এগুলো চলে যাবে, কারণ এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। আমি বলছি, যদি আপনি কিছু না মনে করেন তাহলে কি এই তুলোগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি? ঠিক আছে, এই তুলোগুলো তো আমরা এমনিতেই কাজে লাগাতে পারবো না, আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান, নিয়ে গিয়ে দেখুন কোনো কাজে লাগাতে পারেন নাকি। বৌমাটা আবার এই খারাপ তুলোগুলো নিয়ে কি করবে কে জানে। একই ঠান্ডা, আমি আর দাঁড়াতে পারছি না। আবার বৌমা খারাপ তুলোগুলোকে নেবে বলে এখানে দাঁড়িয়ে পড়লো। বৌমা, এগুলো নিয়ে কি করবে মা তুমি? মা, আপনি বুঝতে পারছেন না, এগুলো তো অতটাও খারাপ নয়। আমরা যদি এই তুলোগুলোকে বাড়িতে নিয়ে যাই আর ভালো করে লেপের মতন করে উপরে কাপড় দিয়ে সেলাই করি, তাহলে একদম নতুন লেপ হয়ে যাবে। আর ওই রকম ভাবে বেশ কিছুটা তৈরিও করে আমরা বিক্রি করতে পারবো। এখন তো শীতকাল, সবাই নিয়ে নেবে। বাহ বৌমা,
তুমি কথাটা কিন্তু বেশ মন্দ বলেছো। ঠিকই বলেছো, নিয়ে নাও সব নিয়ে নাও। ম্যানেজার বাবুর মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী আর রূপালী অনেক তুলো সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর তারা বাড়িতে এসে দুই শাশুড়ি বৌমা মিলে তুলোগুলোকে জড়ো করে ভালো করে পরিষ্কার করে এবং একটা বড় শাড়িকে সেটাকে সেলাই করে একদম বড় লেপের মতো বানিয়ে ফেলে। সেগুলোর মধ্যেও তুলো ভরে দেয়। এরপর সেটা একটা মোটা লেপে পরিণত হয়। বাহ বৌমা, সত্যি মানতে হবে তোমার বুদ্ধি আছে। এই কম্বলগুলোকে বিক্রি করে আমরা বেশ কিছু টাকা রোজগার করতে পারবো। সকাল থেকে রাত পর্যন্ত অঞ্জলি দেবী আর রূপালী বেশ কিছু কম্বল তৈরি করে ফেলে। পরের দিন সকালবেলা তারা দুই শাশুড়ি বৌমা মিলে সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে বসে পড়ে। দুদিন হয়ে যায়, তাদের থেকে কেউই কম্বল নিতে আসছিল না। কিন্তু দ্বিতীয় দিনের মাথায় একজন ব্যক্তি কম্বল নিতে আসে। খুব কম কম টাকাতে কিনে নিয়ে যায়। সেই কম্বল বাড়িতে নিয়ে গিয়ে সে রাত্রিবেলা গায়ে দিয়ে ঘুমায়। কম্বলের গরম তার খুবই ভালো লেগে যায়। সেই কারণে সে আরো কিছু কম্বল কিনে নেবে বলে যায়। সেই ব্যক্তির হাতে কম্বল দেখে তার কিছু পাড়া প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে, আর তারাও সেই ব্যক্তির সঙ্গে কম্বল কিনতে শাশুড়ি বৌমার কাছে যায়। সেদিনের পর থেকে তাদের কম্বল বেশ ভালো দামেই বিক্রি হয়ে যায়। আর এরকম ভাবেই তারা বেশ কিছু টাকা ইনকাম করে ফেলে। তুলো যখনই শেষ হয়ে যায় তারা শাশুড়ি বৌমা মিলে সেই ফ্যাক্টরির সামনে থেকে খারাপ তুলো নিয়ে চলে আসে আর সেগুলোকে দিয়ে লেপ বানাতে থাকে। বেশ কিছুদিন পর শহর থেকে রমেশ বাড়ি ফেরে। তার কাছে কিছু পয়সা ছিল। সেই পয়সা দিয়ে বাজারের সামনে একটা কম্বলের দোকান খুলে ফেলে। আর এরকম ভাবেই তারা কম্বল বিক্রি করে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। অসুস্থ সবিতা দেবীর দুই মেয়ে রিমা ও সীমা। রিমা ফর্সা সুন্দর দেখতে, তাই তার রূপ নিয়ে খুবই গর্ব ছিল। সীমা কালো রঙের বলে সবসময় রিমা তার ছোট বোনকে তার রূপের অহংকার দেখাতো। সংসারের একটা কাজও করতো না, শুধু সারাদিন নিজের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াতো। এদিকে অসুস্থ মাকে নিয়ে সীমা খুবই চিন্তায় ছিল। সংসারের কাজকাম করে আবার লোকের বাড়ি বাড়ি রান্না বান্না বাসন মাজা এসব কাজ করত। তাতে করে যা দুটো পয়সা রোজগার করত সবই মায়ের ওষুধ ও সংসারে দিয়ে দিত। এভাবেই প্রত্যেকদিন সকালে কাজকাম সেরে লোকের বাড়ি কাজ করতে বের হয়। একদিন সবিতা দেবী সীমাকে বলে, সীমা, এইভাবে যদি না খেয়ে পরিশ্রম করিস তাহলে তো অসুস্থ হয়ে পড়বি মা। আমাকে সুস্থ করতে গিয়ে আবার নিজে অসুস্থ হয়ে যাবি। সংসারের কাজকর্ম করা, আবার লোকের বাড়ি গিয়ে কাজ করা, অনেক চাপ। এত চাপের মধ্যে নিজের শরীরটাকেও তো ঠিক রাখতে হবে মা। ওহ মা, তুমি আমার কথা ভেবো না তো, তুমি নিজে আরাম করো, আমার কিছু হবে না। এরপর সীমা কাজে বেরোনোর সময় তার দিদিকে বলে যায় মায়ের যেন সে খেয়াল রাখে। লোকের বাড়ির কাজকাম করে যখন বাড়ি ফেরে তখন দেখে রাস্তা ধারে একটা বিয়ে বাড়ি হচ্ছে। সীমা তখন মনে মনে বলে, আমি যদি এই বিয়ে বাড়ি থেকে একটা বাসন মাজার কাজ পাই তাহলে খুবই ভালো হয়, এক্সট্রা কিছু টাকা রোজগারও করা যাবে। এরপর সীমা বিয়ে বাড়িতে ঢুকে দেখে এক ব্যক্তি ডেকোরেশনওয়ালার সঙ্গে ফোনে কথা বলছে। আরে ভাই, আমাদের এত বড় বিপদের মধ্যে ফেলে দিলে। এখন এতজনের মিষ্টি কিভাবে এত অল্প সময়ের মধ্যে বানাবো? এত লোকের মিষ্টি না বানাতে পারলে আবার কাজটা পুরো একদম বেকার হয়ে যাবে। এছাড়া আমি কোনো কিছু পয়সাও পাবো না, কারণ সব দায়িত্ব আমিই নিয়েছি। রান্না বান্না থেকে সাজানো সবকিছুই আমার দায়িত্ব। এখন কি করি? সীমা আড়াল থেকে কথাটা শুনে লোকটিকে গিয়ে বলে, বাবু, আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার এত মিষ্টির দায়িত্ব সব নিতে পারবো। তুমি তো একটা মেয়ে, আমি কি করে তোমার উপর ভরসা করব? তুমি কি আদৌ মিষ্টি বানাতে পারো? এ তো ময়রাদের কাজ, তুমি কি পারবে? আমি ঠিক পারবো, আপনি আমার উপরে ভরসা রাখুন। আমি ঠিক সময় মতো আপনার সব লোকের মিষ্টি বানিয়ে দেব। এরপর সীমা চটপট মিষ্টি বানাতে শুরু করে দেয়। ডেকোরেশনওয়ালা তার কাজ দেখে অবাক হয়ে যায়। মিষ্টি বানানো শেষ হলে সবার প্রথম ডেকোরেশনওয়ালাকে একটা খাইয়ে টেস্ট করায়। বাহ, বেশ দারুণ খেতে তো। তুমি কি করে বানালে? ভালো ভালো ময়রারা এরকম মিষ্টি বানাতে পারে না। তুমি কোথায় থেকে শিখেছো এরকম মিষ্টি বানানো? আসলে আমার বাবা ময়রাজ ছিল। বাবা মিষ্টি বানাতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। দেখে দেখে আমি সব শিখে ফেলেছি। আমার বাবার হাতের মিষ্টি খুব সুস্বাদু খেতে হতো। আমরা গরিব মানুষ বাবু, পয়সার অভাবে আর মহিলা হওয়ায় বাবার মতো দোকান করতে পারি না, কিন্তু আমার হাতে জাদু আছে, আমি খুব সুন্দর মিষ্টি বানাতে পারবো। এরপর সীমা বাড়ি ফিরে আসলে তার মা সবিতা দেবী জিজ্ঞাসা করে, তুই এসে গেছিস মা? এত দেরি হলো কেন রে? সেই সকালে বেরিয়েছিস, এখন তো সন্ধে হয়ে এলো, তা কোথায় ছিলিস এতক্ষণ?
আর বলো না মা, একটা বিয়েবাড়ির অর্ডার পেয়েছিলাম, সেজন্যই দেরি হয়ে গেছে। তুমি খেয়েছো মা? দিদি খেতে দিয়েছে তো তোমাকে? ওসব কথা বাদ দে এখন। আমি কি বলছি শোন ভালো করে। তোদের দুই বোনের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। একটা ধনী পরিবার থেকে বাবার একমাত্র ছেলে, আর একটা খুবই গরিব চাষি। আমি চাই তোর বড়লোক বাড়িতে বিয়ে হোক, কারণ তুই ছোট থেকেই পরিশ্রম করে যাচ্ছিস এই সংসারে। বিয়ের পরে যেন তুই সুখে শান্তিতে থাকতে পারিস। মায়ের কথা শুনে রিমা রেগে ওঠে। মা, তুমি কি বলতে চাইছো? সীমার বড়লোক বাড়িতে বিয়ে হবে আর আমি ওই গরিব চাষিকে বিয়ে করব? তুমি ভাবলে কি করে মা? দেখতে আমি সুন্দর বেশি, আমারই বড়লোক বাড়িতে বিয়ে হওয়া উচিত। সীমা যেমন কালো দেখতে, তেমন ওর গরিব বাড়িতেই বিয়ে দেওয়া উচিত। আচ্ছা দিদি, তাই হবে, আমার কোনো আপত্তি নেই। আর তাছাড়া আমার এইসব টাকা পয়সা ভালো লাগে না। আর এইসব টাকা পয়সাতে আমার কোনো লোভও নেই। আমার অত বড়লোক হওয়ার স্বপ্নও নেই। আমি যেন সারা জীবন সুখে থাকতে পারি, এটুকুই আমার আশা। এরপর রিমা ও সীমার বিয়ে হয়ে যায়। রিমা বড়লোক ছেলে অজয়কে বিয়ে করে এসি গাড়ি চেপে শ্বশুরবাড়ি চলে যায়। আর সীমা গরিব চাষি ছেলেকে বিয়ে করে তার ভাঙাচোরা মাটির বাড়িতে গিয়ে ওঠে। সীমাকে দেখে শাশুড়ি অঞ্জলি দেবী বলেন, এসো মা, আমার ঘরের লক্ষ্মী, আমার এই ভাঙা ঘরেই এসো। জানি তোমার হয়তো কষ্ট হবে এই ঘরে থাকতে, কিন্তু কি করব, আমার একা ছেলে চাষ করে সংসার চালায়। ভগবান যেদিন দেবেন সেদিন নিশ্চয়ই তোমার জন্য সুন্দর বাড়ি করে দেবে আমার ছেলে। আপনি এভাবে বলছেন কেন মা? আমি অল্পতেই সন্তুষ্ট, আর আমার ওসব লোভ টোভ কিছুই নেই। আর না তো কোনো বড় বাড়ির স্বপ্ন আছে। আমি যেমন তেমনই ভালো আছি। এরপর বেশ কিছুদিন এভাবে কেটে যায়। তারপর দীপাবলির সময় আসে। অঞ্জলি দেবী তার ছেলে রবিনকে বলে, বাবা রবিন, এবার দীপাবলির সময় ঘরটাকে একটু সাজালে হয় না? এমনিতেই ভাঙা ঘর, যদিও সাজালেও একটুও ভালো লাগবে না। আর বৌমার এবছর প্রথম দীপাবলি। তোমার কথা সবই বুঝতে পেরেছি মা, তুমি একটু অপেক্ষা করো। এবারে পেঁয়াজগুলো ভালো ফলেছে, কালকেই তুলে বাজারে বিক্রি করতে যাব। তাতে অনেকগুলো টাকা আয় হবে, আর তখন ওই টাকা দিয়ে ঘরটায় ভালো করে মেরামত করে নেব। এর পরের দিন রবিন তার সমস্ত পেঁয়াজ নিয়ে বাজারে বিক্রি করতে গিয়ে দেখে পেঁয়াজের দাম এত চড়া যে কেউই তার পেঁয়াজ কেনে না। সমস্ত পেঁয়াজকে সে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসে আর মন খারাপ করে বসে থাকে। পরের দিন সীমা বাজারে গিয়ে দেখে চারিদিকে মিষ্টি নানান ধরনের দোকান বসেছে। তখন সীমা মনে মনে ভাবে, আমি অনেক ভালো মিষ্টি বানাতে পারি, আমার হাতেও জাদু আছে। এখন আমি যদি মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করি তাহলে কিছু টাকার রোজগার হবে। এই বলে সীমা বাড়ি এসে শাশুড়ি মাকে এবং রবিনকে তার পেঁয়াজের মিষ্টি বানানোর কথা বলে। এ কথা শুনে সবাই হেসে উড়িয়ে দেয়। পেঁয়াজের পকোড়া হয় জানি, পেঁয়াজের পরোটা হয় তাও জানি, পেঁয়াজের যে মিষ্টি হয় তা তো জানি না। তোমরা এখন আমার কথা বিশ্বাস করছো না তো? দেখবে আমার মিষ্টি এত বাজারে বিক্রি হবে তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। সীমা, এইভাবে নষ্ট করো না, কেউ মিষ্টি কিনবে না, তুমি শুধু শুধু পরিশ্রম করবে। সীমা পেঁয়াজগুলো দিয়ে মিষ্টি বানাতে বসে যায়। তার মিষ্টি বানানো হয়ে গেলে বাজারে সেই মিষ্টি নিয়ে বিক্রি করতে বসে। মিষ্টি নাও মিষ্টি, দীপাবলিতে নতুন স্টাইলের মিষ্টি, পেঁয়াজের রসগোল্লা, পেঁয়াজের বরফি, পেঁয়াজের সন্দেশ, এছাড়াও অনেক ধরনের মিষ্টি আছে। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, দিদি ভাই দাদা ভাই, আমার নতুন ধরনের পেঁয়াজ মিষ্টি নিয়ে যান। সীমা বাজারে বসে মিষ্টি বিক্রি করছিল। এমনই সময় একটা বড় গাড়ি সামনে এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে সীমার দিদি রিমা নামে। সে সীমাকে বলে, ইস, আমার ছোট বোনটা কেমন বাজারে বসে বসে মিষ্টি বিক্রি করছে, আর আমাকে দেখ, আমি এত বড় গাড়ি করে দীপাবলির জন্য শপিং করতে বেরিয়েছি, আর তুই একটা গরিব কোথাকার, দীপাবলিতে পয়সা নেই বলে মিষ্টি বিক্রি করছিস। শোনো দিদি, কোনো কাজই ছোট নয়। তোমার টাকা পয়সা আছে, গাড়ি আছে, তাই তুমি শপিং করে বেড়াচ্ছ গাড়ি করে। আমার স্বামীর যেমন রোজগার, আমাকে সেইভাবেই তো চলতে হবে, আর অত বাড়াবাড়ি করার আমার কোনো দরকার নেই। আর এই মিষ্টির কথা, এটা আমি আমার ইচ্ছাই বানিয়ে বিক্রি করছি। দেখবে এই মিষ্টি একদিন আমার সব কিছু পাল্টে দেবে। এই বলে সীমা রিমাকে এক বাক্স মিষ্টি দেয়, কিন্তু রিমা সেই মিষ্টিকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। রিমার এই ব্যবহার দেখে সীমা খুবই দুঃখ পায়, তার চোখ ছলছল করে। তবুও সে কাউকে কিছু বুঝতে না দিয়ে আবারও বাজারে মিষ্টি বিক্রি করতে শুরু করে। সীমার ডাক শুনে এক একে সকল ক্রেতা তার থেকে মিষ্টি নিয়ে যায়। প্রথম দিনই তার সব মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল, যার ফলে সে অনেক টাকা আয় করে এবং বাড়ি ফিরে এসে সকলকে হাসি মুখে বলে, এই দেখো রবিন, আমি কত টাকা রোজগার করে নিয়ে এসেছি। তোমরা আমার কথা বিশ্বাস করছিলে না তো? আমার মিষ্টি যে খাচ্ছে সে বারে বারে নিয়ে যাচ্ছে। ভালো হয়েছে বৌমা, আশীর্বাদ করি তোমাকে,
তুমি যেন আরও বেশি বেশি করে মিষ্টি বিক্রি করতে পারো। সীমা আরও বেশি বেশি মিষ্টি তৈরি করে দীপাবলির দিনে বাজারে নিয়ে গিয়ে সকল গরিবদেরকে এক বাক্স করে মিষ্টি ফ্রিতে খেতে দেয়। সেখানে তার দিদি রিমা এসে মুখ লুকিয়ে হাত পেতে গরিবদের দলে মিষ্টি নেয়। রিমাকে দেখে সীমা ঠিক চিনতে পেরে যায় আর বলে, দিদি তুমি এখানে কি করছো? আর তোমার এরকম অবস্থা কি করে হলো? আর বলিস না বোন, আমি খুব অহংকার করতাম পয়সার, গাড়ি বাড়ি এসব খুব অহংকার ছিল আমার। আজ অহংকার আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। অজয়ের সমস্ত বিজনেস, বাড়ি গাড়ি সব নিলাম হয়ে গেছে। আমরা পথের ভিখারি হয়ে গেছি বোন। আমাদের থাকার জায়গাটুকু নেই, এমনকি খাবার পয়সাও নেই। দিদি তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি, তোমাদের কিছু হবে না। চলো তোমরা আমাদের বাড়িতে চলো। এই বলে সীমা রিমার হাত ধরে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ধুমধাম করে দুই বোনে দীপাবলি উদযাপন করে। রিমা লজ্জায় সীমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে বোন, আমি অনেক ছোট বড় কথা বলেছি তোকে। তোকে কোনোদিনও আমি ভালোবাসতাম না, সবসময় আমার নিজেকে ভালোবেসে এসেছি। আর আমি আমার নিজের অহংকার, টাকা পয়সার গর্বে আমার বোনকে কখনো নিজের বলে মনে করিনি। আর সেই বোনই আজ আমার এই অসময়ে পাশে এসে দাঁড়িয়েছে। দেখো দিদি, তুমি এভাবে বলে আমাকে ছোট করো না। আমরা দুই মায়ের পেটের বোন, যতই যাই হোক না কেন, কেউ কি কাউকে বিপদে ফেলে একা থাকতে পারবো বলো? আমার দিদি পথে থাকবে সেটা আমি কেমন করে হতে দিতে পারি? তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। এভাবে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে না তোমাকে। এরপর রিমা ও সীমা দুই বোন মিলে বাজারে বড় মিষ্টির একটা দোকান খোলে এবং সেখানে পেঁয়াজ মিষ্টি বিক্রি করে। সঙ্গে তাদের স্বামী অজয় ও রবিন তাদেরকে সাহায্য করত। এখন থেকে তারা এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।